আজকে সরলরেখা 2B ক্লাস 11 পার্ট 3। তো আগের দুটো পার্টে আমরা কিন্তু বেশ কিছু অঙ্ক করছিলাম, তো আজকেও কিন্তু ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করব যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে যে দেখাও যে a cos কিউব থিটা, a sin কিউব থিটা এত বিন্দুগামী এবং x sec থিটা প্লাস y cosec থিটা ইজ ইকুয়াল টু a, এই যে সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ সেটা বলছে x cos থিটা মাইনাস y sin থিটা ইজ ইকুয়াল টু a cos 2 থিটা। এখানে কি দেখাতে বলছে, আগে প্রদত্ত সরলরেখাটা লিখে নেই। তাহলে প্রদত্ত সরলরেখাটা কি আছে এখানে? প্রদত্ত সরলরেখা সেটা আছে এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ। এটা আছে প্রদত্ত সরলরেখা। বলছে এই যে প্রদত্ত সরলরেখা, কোন সরলরেখা? 1 নং সরলরেখাটা এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা ইজ ইকুয়াল টু এ। এই সরলরেখার উপর লম্ব যে সরলরেখা এবং সেই সরলরেখাটা কত বিন্দুগামী? এ কস কিউব থিটা কমা এ সাইন কিউব থিটা। এই যে লম্ব সরলরেখা, সেই লম্ব সরলরেখার সমীকরণটা হয় এই যেটা। ঠিক আছে, এটা তোমাকে দেখাতে বলছে। তার মানে তোমাকে কি বের করতে হবে? এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ যেটা এত বিন্দুগামী, এটা দেখাবো। তো আমরা কি জানি যে কোনো সরলরেখার আকার যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ইজ ইকুয়াল টু সি, প্লাস সি বা ইজ ইকুয়াল টু সি যেখানে থাকুক না কেন, যদি এই আকারে থাকে, সিটা এদিকেও থাকতে পারে সমান সমানে, সিটা ওইদিকেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কি হয়? লম্ব সরলরেখার সমীকরণ বি এক্স মাইনাস এ ওয়াই, সি যেখানে থাকবে সেইখানে কে হবে? সি সমান সমানে এদিকে আছে, সমান সমানে এদিকে বসায় দিব কে। তাহলে দেখো তো এইখানে এ বলতে সেক থিটা আর বি বলতে কি কোসেক থিটা। তো এই সরলরেখাটার উপর, হ্যাঁ, এই সরলরেখাটার উপর লম্ব যে সরলরেখার আকারটা এরকম হবে। তো আমরা কি ধরে নিব? প্রথমে যে ধরি 1 নং সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কি ধরে নিব? দেখো বি এক্স হতে হবে, বি এক্স। তাহলে বি এখানে কোনটা? কোসেক থিটা। তাহলে বি হলো এখানে কোসেক থিটা, এক্স আমি এদিকে লিখবো না, সামনে লিখবো। কেন বলো তো? কারণ কোসেক থিটা এক্স তখন মনে হলে অনেকে মনে করবে, তো এক্সটা আমি সামনে লিখলাম। তাহলে বির সাথে এক্স হলো, তারপর একটা চিহ্ন কি মাইনাস, তার মানে এ ওয়াই হতে হবে। তাহলে এ এখানে সেক থিটা, তাহলে এ হলো সেক থিটা, আর এখানে ওয়াইটা পিছনে না লিখে সামনে লিখবো এইখানে। তাহলে ইজ ইকুয়াল টু কি হবে? কে। তাহলে বুঝতে পারছো, এই সরলরেখার উপর লম্ব যে সরলরেখা, সেই সরলরেখার আকারটা এরকম হবে। এখন ইহা কত বিন্দুগামী? ইহা দেখো এখানে বলে রাখছে যে ইহা হচ্ছে এ কস কিউব থিটা কোমা হচ্ছে এ সাইন কিউব থিটা। তো এখান থেকে না এই বিন্দুটা বসায় কে এর ভ্যালুটা বের করবো, বিন্দুগামী। তা এত বিন্দুগামী হওয়ার দরুন এক্স এর জায়গায় এ কস কিউব থিটা আর ওয়াই এর জায়গায় এ সাইন কিউব থিটা বসবে। তার মানে এ কস কিউব থিটা এখানে হলো ইন্টু কসেক থিটা মাইনাস এ সাইন কিউব থিটা ইন্টু কি সেক থিটা ইজ ইকুয়াল টু কে। কে এর ভ্যালুটা বের করবো, একটু সিম্পলিফাই করি। এখানে দেখো এ কমন নেওয়া যায়, দুইটার থেকে এ কমন নেওয়া যায়। যদি আমি কমন নিই তাহলে এখানে একটা জিনিস লেখা যাবে, দেখো কস কিউব থিটা যা আছে তাই থাকলো, এই কোসেক থিটাকে আমি 1/sin থিটা লিখতে পারি। সেই জন্য কস কিউব থিটার নিচে কে চলে আসবে? সাইন থিটা। দেখো তো বুঝতে পারলে কিনা? 1/sin থিটা মানেই তো কোসেক থিটা, মাইনাস এইখানে সাইন কিউব থিটা যা আছে লিখলাম। এই যে সেক থিটাকে লেখা যায় হচ্ছে 1/cos থিটা, তাহলে কস থিটাটা আমার নিচে চলে আসলো ইজ ইকুয়াল টু কি কে। এইখানে লসাগু নাও, লসাগু কি হবে? সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। তাহলে সাইন থিটা আছে, কস থিটা দিয়ে উপরে গুণ হবে, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কে। এইখানে একটা ফর্মুলা যায়। আচ্ছা একটু আগে লিখি, এখানে এইটা কি লেখা যায়? কস টু দি পাওয়ার 4 থিটাকে কস স্কোয়ার থিটার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার স্কোয়ার বাই হচ্ছে সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কে।
তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলে কি হবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কে। তো এটা কথা হবে, এটা একটা ফর্মুলা পড়ে গেছে কস টু থিটার ফর্মুলা পড়ে গেছে, আর এটা তো 1, আর নিচে তাহলে কি থাকলো সাইন থিটা কস থিটা, তাহলে এটার ভ্যালু হয়ে গেল কে। তার মানে কে এর ভ্যালু কত পেলাম, কে এর ভ্যালু পেলাম হচ্ছে এ কস টু থিটা বাই হচ্ছে কি সাইন থিটা কস থিটা। তো এই কে এর ভ্যালুটা এইখানে বসাই দেব। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ, তোমাকে ওটা দেখাতে বলছে। সরলরেখার সমীকরণ কি হবে দেখো, এখানে এক্স কসেক থিটা যা আছে লিখব, এক্স কসেক থিটা মাইনাস ওয়াই সেক থিটা ইজ ইকুয়াল টু কে। কে এর ভ্যালুটা এখানে বসাই দেবো, 2 নং থেকে কিন্তু এটা বসালাম, ঠিক আছে, সাইন থিটা কস থিটা। আচ্ছা, তো এখানে এ দেখো প্রমাণে তোমার এইদিকে কি আছে, এ কস টু থিটা, তো ডান দিকে এ কস টু থিটা রেখে দিব, আর এই সাইডটা আমরা সিম্পলিফাই করব। তো দেখো এখানে এটা যা আছে এইদিকে রেখে দিব, সমান সমান এইদিকে এটা দিয়ে এটা গুণ করব। তাহলে এখানে যদি গুণ করি সাইন থিটা কস থিটা সাথে কোনটা গুণ হবে, এই যে সম্পূর্ণটা। তাহলে এখানে না একটু কায়দা কৌশল করি, এক্স কসেক থিটাকে দেখো 1 বাই সাইন থিটা লেখা যায়, তাহলে 1 বাই সাইন থিটা লিখে দিলাম, মাইনাস ওয়াই বাই এই সেক থিটাকে লেখা যায় 1 বাই কস থিটা, তাহলে কস থিটা নিচে চলে আসলো, ইজুকাল টু এখানে থাকবে কি এ কস টু থিটা। এবার এইটা দিয়ে গুণ করে দিই, এটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো সাইন থিটা কস থিটার সাথে এটা গুণ করলে সাইন থিটা কাটবে, তাহলে পড়ে থাকবে কি এক্স কস থিটা, তাই না, এটার সাথে এটা গুণ করলে পড়ে থাকবে এক্স কস থিটা, মাইনাস দেব এটার সাথে এটা গুণ কস থিটা কাটবে, তাহলে থাকবে হচ্ছে ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ কস টু থিটা। তাহলে এটা কিন্তু প্রুফ হয়ে গেল, বোঝা কি গেল। তাহলে এই সরলরেখাটার উপর লম্ব একটা সরলরেখা যেটা এত বিন্দুগামী হলে সেটা আমরা প্রমাণ করে দিলাম যে সেই সরলরেখার সমীকরণটা কি হয়, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু এ কস টু থিটা। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু বহুবার পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ, ভালো করে করবে, এটা ভিআই দিলাম। তো কি বলছে দেখো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে ছেদিতাংশ আকারের একটা সরলরেখা। কি বলছে যে 7x প্লাস 9y ইজ ইকুয়াল টু 3 ও 2y মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা দুটি ছেদবিন্দুগামী, এবং 5x মাইনাস 6y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। তাহলে বলছে এ ও বি এর মান নির্ণয় করো। তো কি বলছে, আগে প্রদত্ত সরলরেখা দুইটা লিখে নিই। তাহলে প্রদত্ত সরলরেখা দুইটা কি বলছে এখানে, প্রদত্ত সরলরেখা দুটি একটা বলছে হচ্ছে 7x প্লাস 9y, এই যে ইজ ইকুয়াল টু 3টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা হলো মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এইখানে কিন্তু একটু সাজায় লিখবে, দেখো y আগে আছে x পরে, তো xটাকে আমি আগে লিখলাম মাইনাস এক্স প্লাস 2y প্লাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাকে আমি 1 নং দিই, এটা হচ্ছে 2 নং। কি বলছে যে 1 আর 2 সরলরেখার ছেদবিন্দু একটা পাবো, 1 আর 2 সরলরেখা হলো এটা ধরে নাও, সেই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী একটা সরলরেখা, এই সরলরেখা বলছে আর একটা সরলরেখার ওর সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে। ধরে নাও এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা হলো কত, 5x মাইনাস 6y প্লাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি। কোণ সরলরেখাটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই কোশ্চেনটা এইটা কিন্তু কোশ্চেনটা বলছে যে 1 আর 2 সরলরেখার ছেদবিন্দু দিয়ে এই যে সরলরেখাটা সেটা হচ্ছে এই সরলরেখার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি। তাহলে বলছে এ আর বি এর ভ্যালু কত। তাহলে এটা কিভাবে করব, দেখো 1 আর 2 সরলরেখার ছেদবিন্দুটা বের করব। তাহলে এই সরলরেখার উপর লম্ব সরলরেখার যে সমীকরণ সেটা এই আকারে নিয়ে আসব। এই আকারে নিয়ে আসার পর এক্স এর নিচে যেটা থাকবে সেটাই হলো এ, ওয়াই এর নিচে যেটা থাকবে সেটাই হলো বি।
বোঝা গেল টার্গেটটা? তাহলে আমরা প্রথমে 1 আর 2 এই যে এই সরলরেখা দুইটা সমাধান করব। তো সমাধান তোমরা যে কোনো মেথডে করতে পারো, আমি কিন্তু বজ্রগুণন পদ্ধতিতে করব, ঠিক আছে? তো তোমরা কিন্তু যে কোনো মেথড 1 ও 2 নং থেকে কি পাবো দেখো, x বাই এখানে কত হবে 63 প্লাস 6, তাই না? y বাই মাইনাস y ধরলাম, মাইনাস y ধরলে আমাদের এই দিকটা করতে হবে 49 থেকে তোমার 3 বাদ, তাহলে 1 বাই এদিকে করলে কি হবে 7 দুগুণ 14 আর এখানে হচ্ছে 9, তাহলে এইখানে পাচ্ছি হচ্ছে আমাদের 69, y আমরা নেগেটিভ দিয়ে উপর নিচ গুণ করব, তাহলে 46 আর এখানে হচ্ছে 23, তাহলে দেখো এটা 23 দিয়ে প্রত্যেকটা কাটবে, তাহলে x বাই এটা 3, y বাই -2 ইজ ইকুয়াল টু 1 বাই 1, তার মানে x হয়ে দাঁড়াবে তোমার 3 আর y হলো তোমার -2, তাহলে 1 আর 2, 1 নং ও 2 নং এর ছেদবিন্দু কত বের হলো, একটা হলো 3, -2, তাহলে এই বিন্দুটা বের হলো 3, -2। এবার আমরা কি করব, যে এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণটা বের করব, এবং বের করার পর সেই সরলরেখাটাকে এই আকারে নিয়ে যাব, এই আকারে নিয়ে যাওয়ার পর x এর নিচে যেটা থাকবে সেটা a, y এর নিচে যেটা থাকবে সেটা হলো b। তাহলে দেখো তো, ধরি 5x মাইনাস 6y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, এই যে সরলরেখার উপর, আচ্ছা একটু আগে বললাম তোমাদের যে কোনো সরলরেখার আকার যদি ax প্লাস by, দেখো সিটা আমি এদিকে যদি দেই, তাহলে এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কি হয়, bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0, সিটা এবার সমান সমান এইদিকে দিছি, যদি এদিকে থাকতো এইদিকে কে দিতাম, আর এদিকে আছে এইখানে দিলাম, তাহলে এখানে দেখো এটা ax, এই যে by প্লাস সি আকারে আছে, তাই না? তাহলে এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণটা আমরা ধরে নিব, তাহলে এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ, লম্ব সরলরেখার সমীকরণ কি হবে দেখো, এখানে bx হতে হবে, এখানে b কত বলো তো -6, b কত -6, কারণ এটাকে যদি আমি এইভাবে লিখি প্লাস -6 ইন্টু ওয়াই প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা ax প্লাস by, তাহলে b কত -6, তার মানে কি হবে -6x, তাহলে bx একটা তো মাইনাস আমাদের দেওয়া দরকার, কারণ এটা হচ্ছে আমাদের ফর্মুলা, a কত এখানে 5, তার মানে -6x মাইনাস 5y, এই যে প্লাস সি এর জায়গায় আমরা কি দেব, কে ইজ ইকুয়াল টু 0, যেখানে এটা 3 দেই, যেখানে কে হলো, আগেরটাও লিখি নেই, ওইটা লিখে নিবি কে অনির্দিষ্ট ধ্রুবক, এটা কিন্তু লিখতে হয় একটু, হ্যাঁ আমি লিখি নেই হয়তো, অনির্দিষ্ট ধ্রুবক। আচ্ছা, তো ইহা আবার এই যে সরলরেখাটা যে ধরে নিলাম কত, -6x প্লাস -5y প্লাস k ইজ ইকুয়াল টু 0, এই সরলরেখাটা আবার কত বিন্দুগামী, 3, -2 বিন্দুগামী, তার মানে ইহা 3, -2 বিন্দুগামী, তার 3 নং হচ্ছে 3, -2 বিন্দুগামী। আচ্ছা, এত বিন্দুগামী যদি হয়, x এর জায়গায় 3 আর y এর জায়গায় -2, তার মানে এখানে 18 আর এখানে হবে 10 প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে k এর ভ্যালু বের হবে -8 প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে k হয়ে গেল তোমার 8, তাহলে k এর ভ্যালুটা এখানে বসাই দিই। আচ্ছা, তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ, k এর ভ্যালুটা বসাবো, নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে, -6x -5y প্লাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, k এর ভ্যালুটা বসালাম। তো আমাদের টার্গেট হবে এটাকে ছেদিতাংশ আকারে নিয়ে যাওয়া, ছেদিতাংশ আকারে নিয়ে যাব, এবং x এর নিচে যেটা থাকবে সেটা a এবং y এর নিচে যেটা থাকবে সেটা হলো b। তো ছেদিতাংশ আকারে নিয়ে যেতে হলে আমাকে এইদিকে -8 নিয়ে যেতে হবে, তাহলে -6x -5y -8টাকে +8টাকে এইদিকে নিয়ে যাই, তাহলে -8 হবে, মাইনাস দিয়ে প্রত্যেকটা টার্ম গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে কি হবে দেখো, 6x প্লাস 5y ইজ ইকুয়াল টু 8, তাহলে এই দিকটা আমার 1 রাখতে হবে, এই জন্য প্রত্যেকটা টার্মকে 8 দিয়ে ভাগ করে দেব, 8 দিয়ে
ভাগ করে দিই, তাহলে এদিকে 1 আসলো। এইবার দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি x/8/6 প্লাস y/8/5 = 1। তাহলে এই যে লম্ব সরলরেখার সমীকরণটাকে আমি x/a প্লাস y/b = 1 আকারে প্রকাশ করলাম। তাহলে এই যে 4 নংকে যদি আমি x/a প্লাস y/b = 1 এর সঙ্গে তুলনা করি কি হবে দেখো, a কত হবে 8/6, এই যে x এর নিচে a, আর b হয়ে যাবে তোমার 8/5। এখানে একটু ক্যালকুলেট করতে পারো, 2 দিয়ে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তার মানে a হয়ে গেল তোমার 4/3 আর b তো যা আছে তাই, তাহলে 8/5 এটাই অ্যান্সার। তাহলে a হয়ে গেল 4/3, b হয়ে গেল 8/5। ঠিক আছে, বুঝতে পারলাম ওটা? আচ্ছা, দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলছে যে 8x মাইনাস 18y প্লাস 31 = 0 এই সরলরেখাটি P বিন্দুটা কত 2,8 এবং Q বিন্দুটা H, K বিন্দু দুটির সংযোজক রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই যে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই যার K এর ভ্যালুটা বের করো। তাহলে এখানে প্রদত্ত সরলরেখা যেটা আছে ওইটা আগে লিখে নিই। তাহলে প্রদত্ত সরলরেখা কত দেওয়া আছে এখানে, প্রদত্ত সরলরেখা 8x মাইনাস 18y প্লাস 31 = 0, এটা 1 নং দেই। এই 1 নং সরলরেখাটা কি বলছে, পি আর কিউ বিন্দুর সংযোজক যে সরলরেখাংশ তার মাঝখানে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে পি বিন্দুটা এখানে কত 2,8 আর কিউ বিন্দুটা এখানে আছে H, K। এই দুইটা বিন্দুর সংযোজক একটা সরলরেখাংশ পাবো। সেই সংযোজক সরলরেখাংশের মাঝখান দিয়ে একটা সরলরেখা কি করে সমদ্বিখণ্ডিত করে, এইভাবে সমদ্বিখণ্ডিত করে। কোন সরলরেখাটা, 1 নং সরলরেখাটা। ঠিক আছে, 1 নং সরলরেখাটা। তাহলে বলছি এই যার কে এর ভ্যালুটা কত হবে ওইটা তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখো তো 1 নং সরলরেখাটা পি আর কিউ বিন্দুর সংযোজক সরলরেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করলে এখানে একটা বিন্দু পাবো, সেই বিন্দুটাকে ধরে নেই হচ্ছে এম। তাহলে এম যে বিন্দুটা পাবো সেই এম বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু কিনা, তাহলে এখানে ধরে নেই যে পি আর কিউ বিন্দুর মধ্যবিন্দু হলো এম। তাহলে পি ও হচ্ছে কিউ বিন্দুটা কত H, K। এই যে বিন্দু দুটির বাইভাবে লিখি, এর মধ্যবিন্দু হলো এম, মধ্যবিন্দু এম। আচ্ছা এম যদি পি আর কিউ এর মধ্যবিন্দু হয় তাহলে এম বিন্দুর স্থানাঙ্কটা বের করব। এম বিন্দুর স্থানাঙ্ক, তাই দুইটা বিন্দু সংযোগ সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি, x1 প্লাস x2/2, তার মানে 2 প্লাস h/2, 8 প্লাস k/2, এটাই তো মধ্যবিন্দু বের করার নিয়ম। x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, এই ফর্মুলায় আমরা বের করব। আচ্ছা এম বিন্দুর যে স্থানাঙ্কটা বের করলাম, এম বিন্দুটা দেখো পি আর কিউ এর মধ্যবিন্দু, কিন্তু এম বিন্দুটা আবার 1 নং সরলরেখার উপরে স্থিত কিনা, 1 নং সরলরেখার উপর স্থিত। তাহলে 1 নং এম বিন্দুটি 1 নং সরলরেখার উপর স্থিত হলে কি হবে, এম বিন্দু স্থানাঙ্ক দিয়ে এটা স্যাটিসফাই করবে। তার মানে আমি লিখতে পারি 1 নং সরলরেখাটি দেখো তো লেখা যায় কিনা, 1 নং সরলরেখাটি এম বিন্দুগামী, এম বিন্দুটা 1 নং সরলরেখার উপর স্থিত। তাহলে এম বিন্দু দিয়ে এটা কি হবে, স্যাটিসফাই হবে। তার মানে এক্স এর জায়গায় বসবে হচ্ছে তোমার 2 প্লাস h/2 আর y এর জায়গায় বসবে হচ্ছে 8 প্লাস k/2। তার মানে 8 ইন্টু এক্স এর জায়গায় আমার বসবে 2 প্লাস h/2 মাইনাস 18, আর y এর সাথে এখানে কি হবে 8 প্লাস k/2 প্লাস 31 = হচ্ছে 0। তো এখানে একটু ক্যালকুলেট করি, দেখো এখানে 4 দুগুণ 8, 9 দুগুণ 18, তার মানে এখানে কত হচ্ছে 8 প্লাস 4h মাইনাস 72, 9k মাইনাস 9k প্লাস 31 = হচ্ছে 0। তার মানে এখানে 4h মাইনাস 9k, তাহলে এখানে 31 আর হচ্ছে 8 যোগ করলে 39, আবার 72 থেকে বাদ দিলে এখানে হয়ে যাবে 33। তাহলে এটা হয়ে গেল 2 নং দিয়ে দিলাম।
তাহলে 1 নং হলো এই যে প্রদত্ত সরলরেখা, এইচ আর কে দিয়ে একটা রিলেশন পেলাম, সেটা হলো 2 নং সরলরেখা। এবার এইচ আর কে এর ভ্যালুটা বের করার জন্য আর একটা যদি 2 নং এর মতো ইকুয়েশন আনতে পারি, তাহলে আমাদের এইচ আর কে এর ভ্যালুটা বের হবে। সেজন্য দেখো আমরা কি করব, 1 নং সরলরেখার প্রথমে প্রবণতা বের করব। কেন বের করব? কারণ আছে। তো 1 নং সরলরেখার প্রবণতা আমরা কিভাবে বের করব? 1 নং সরলরেখার আকারটাকে যদি আমি y mx + c আকারে নিয়ে যেতে পারি, তাহলে x এর যে সহগ থাকবে সেটাই m, আর m মানেই প্রবণতা, তাই না? তাহলে 1 নং সরলরেখাটাকে আমরা y mx + c আকারে নিয়ে গিয়ে প্রবণতা বের করব। তাহলে 1 নং থেকে 1 নং সরলরেখা থেকে আমরা প্রবণতা বের করব। তাহলে 1 নং থেকে দেখো তো, 1 নংটাকে লিখি 8x - 18y + 31 = 0। আমার y mx + c লাগে, সেই জন্য 18yটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই, তাহলে এখানে কি হবে, 8x + 31 = 18y। তাহলে আমার yটা কত হবে? দেখো 18 দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটা টার্ম, একবারে লিখলাম, হ্যাঁ। 8x এখানে কত হবে, 18 + 31 হচ্ছে তোমার কি 18। তাহলে দেখো এটা y mx + c আকারে হলো, সেই জন্য এখানে প্রবণতা এখানে কত হয়ে যাবে, 8/18। 2 দিয়ে দেখো কাটাকুটি যায়, 4 দুগুণ 8, 9 দুগুণ 18। তাহলে 1 নং সরলরেখার প্রবণতাটা আমি পেয়ে গেলাম। 4 এর নিচে কত, 9। এইবার পি আর কিউ এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখার আমরা প্রবণতা বের করব। আচ্ছা, দুই বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা আমরা কিভাবে বের করি? এটা যদি x1 y1 আর এটা যদি x2 y2 হয়, তাহলে আমরা কিভাবে বের করি দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা? কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। আবার আমি বের করছি এখানে পি কিউ এর প্রবণতা। তাহলে পি কিউ এর প্রবণতা, পি কিউ সরলরেখার প্রবণতা, দুই বিন্দুগামী সংযোগ সরলরেখার প্রবণতা। তাহলে কোটিদ্বয়ের অন্তর, কোটি বলতে এখানে x1 y1 x2 y2, তাহলে y2 থেকে y1 বাদ, তার মানে হচ্ছে k থেকে 8 বাদ, আবার h থেকে 2 বাদ, ভুজদ্বয়ের অন্তর। এবার আমি কেন 1 নং সরলরেখার প্রবণতা আর দুই বিন্দুগামী সংযোগ সরলরেখার প্রবণতা বের করলাম? কারণ হলো দেখো, এই যে 1 নং সরলরেখা আর দুই বিন্দুগামী সংযোগ সরলরেখা, এই যে 1 নং সরলরেখা এই পি কিউ সরলরেখাকে লম্বভাবে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এবার আমাদের 90 ডিগ্রি যদি হয়, একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর 90 ডিগ্রি কখন হবে? যখন একটা সরলরেখার প্রবণতা আর একটা সরলরেখার প্রবণতার গুণফল -1 হবে। তার মানে m1 × m2, মানে ধরে নাও এই সরলরেখার প্রবণতা m1, এই সরলরেখার প্রবণতা যদি m2 হয়, একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর লম্ব, আমরা দেখাবো কি করে? যদি আমি দেখাতে পারি যে প্রথম সরলরেখার প্রবণতা আর দ্বিতীয় সরলরেখার প্রবণতার গুণফল কত হয়ে যায়, -1 হয়ে যায়। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা এখানে কিন্তু হোল্ড করছে। তার মানে 1 নং সরলরেখা আর এই সরলরেখাটা, এই যে m1 m2 গুণফল যে -1, এই রিলেশনটা হোল্ড করছে। তার মানে প্রশ্ন মতে কি হয়েছে, প্রশ্ন মতে 1 নং সরলরেখার প্রবণতা মানে 4/9, এই যে এটা হলো m1 × m2, m2 বলতে পি কিউ সংযোজক সরলরেখার যে প্রবণতা, তার মানে হচ্ছে এখানে k - 8 হচ্ছে h - 2, এদের গুণফলটা হচ্ছে -1। ঠিক আছে, এইখান থেকে h কে এর একটা রিলেশন পাবো। 4 দিয়ে উপরটা গুণ করে দেব, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4k - 32, নিচে হচ্ছে 9h - 18 = হচ্ছে -1। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে 4k - 32 = মাইনাস দিয়ে গুণ করে দিই, -9h + 18, হ্যাঁ। তাহলে এখানে 9hটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে 9h - +4k, 18 যদি এদিকে এসে যায়, তাহলে এখানে হয়ে যাবে তোমার 50, তাই না? 32 আর 18 যোগ করলে 50। তাহলে এই যে 2 আর 3 নং ইকুয়েশনটা থেকে তোমরা সমাধান করবে, সমাধান করে দেখবে এইচ এর ভ্যালু বের হবে। তার মানে এখানে তোমরা 2 নং আর 3 নং সমাধান করে নিশ্চয়ই সমাধানটা পারবে। তাহলে 2 ও 3 থেকে, 3 নং থেকে সমাধান করে পাই। আমি কিন্তু সমাধানটা দেখালাম না, আশা করি তোমরা সমাধানটা পারবে, কারণ সমাধানটা না পারার মতো 11-এ কেউ নেই। তাহলে সমাধান করে পাই h = 6 আর k এর ভ্যালুটা -1।
এইটা কিন্তু পাবে, দেখবে এইচ এর ভ্যালু 6 আর কে এর ভ্যালু -1, এটা অ্যান্সার হবে। হ্যাঁ, সমাধানটা কিন্তু নিজে নিজে করবে। অনেকগুলো সমাধান আমি কিন্তু দেখাই দিয়েছি, আর দেখাবো না এরকম সমাধান। আর দেখো 4 নাম্বার কোশ্চেনটা ভালো করে বুঝবে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে যে 3x - 4y + 8 = 0 এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 2,5 বিন্দুটি 3x + y + 4 = 0 সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করো। আমি একটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে নাও এখানে বলছে এই সরলরেখাটা হলো 3x + y + 4 = 0। বলছে এই সরলরেখার থেকে এই যে 2,5 বিন্দুগামী একটা সরলরেখা, যেটার থেকে এই সরলরেখার বলছে দূরত্ব বের করব, এবং এই সরলরেখাটা বলছে আর একটা সরলরেখার কি হবে বলো তো, সমান্তরাল। কোন সরলরেখা? 3x - 4y + 8 = 0। এবার কোশ্চেনটা ভালো করে পড়ো। এই সরলরেখার সমান্তরাল দিকে, তার মানে এই সরলরেখার সমান্তরাল এই সরলরেখাটা, যেটা কিন্তু 2,5 বিন্দুগামী, এবং সেই সরলরেখা থেকে এই যে সরলরেখা, সেটা হলো 3x + y + 4 = 0। এই সরলরেখার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করব, এবং সেই সমীকরণটা বা সেই সরলরেখাটা কত হবে? 2,5 বিন্দুগামী। তারপর কি করব, এই সরলরেখা আর এই সরলরেখার মধ্যে ছেদ বিন্দুটা হচ্ছে এইখানে, তাহলে এই ছেদ বিন্দুটা বের করব। ছেদ বিন্দুটা বের করার পর এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে ডিস্টেন্স যতটা, সেটাই কিন্তু আমাদের নির্ণয় দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে ধরি 3x - 4y + 8 = 0 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ যদি আমি বের করতে বলি, তাহলে এত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? এই যে 3x - 4y + k = 0, এটা হবে। এটা ধরে নিলাম। ইহা আবার কত বিন্দুগামী? দেখো ইহা বলছে 2,5 বিন্দুগামী, 2,5 বিন্দুগামী। তাহলে কি হবে? x এর জায়গায় 2, তার মানে 6 - 20 + k = 0। তাহলে k এর ভ্যালু হয়ে এখানে -14 হবে, + k = 0, তার মানে k এর ভ্যালু হয়ে যাবে তোমার 14। অতএব সরলরেখার সমীকরণ কত হয়ে যাবে? 3x - 4y + 14 = 0। এইটা হলো 1 নং দিক। তাহলে আমাকে কি বলছে যে এই সরলরেখার সমান্তরাল এই সরলরেখাটা যদি এই বিন্দু হয়, তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখাটার বলছে দূরত্ব নির্ণয় করতে বলছে। এই সরলরেখার সমান্তরাল যে সরলরেখা, সেই সরলরেখাটা যদি 2,5 বিন্দুগামী হয়, তাহলে 2,5 বিন্দুগামী থেকে 2,5 বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব বের করতে বলছে। তাহলে এই সরলরেখাটা কত বের হলো? সমীকরণটা 3x - 4y + 14 = 0, যেটা এই সরলরেখার সমান্তরাল। এবার এই বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব বের করার জন্য এই বিন্দুটা লাগবে। তাহলে এই বিন্দুটা বের হবে কখন? যখন এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, দেখো তো এই সরলরেখাটা আর এই সরলরেখাটার ছেদ বিন্দু, তো ছেদ বিন্দু বের করার জন্য আমরা কি করি? এই সরলরেখাটা সমাধান করব। তাহলে সমাধান করে আমাদের যে বিন্দুটা বের হবে সেটাই হলো 1 আর 2 এর ছেদ বিন্দু। তাহলে এখানে আবার যদি এই যে এই সরলরেখাটা আমি নেই, 3x + y + 4 = 0, এটা হলো 2 নং। 1 আর 2 সমাধান করবে। 1 আর 2 সমাধান করে দেখবে ছেদ বিন্দুটা বের হবে। 1 ও 2 নং সমাধান করবে, মানে x এর ভ্যালু আর y এর ভ্যালু বের করবে। সমাধান করে দেখবে যে ছেদ বিন্দুটা বের হবে -2,2। তাহলে বুঝতে পারলে, এইটা হচ্ছে এই বিন্দুটা বের হবে -2, তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব, মানে এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। অতএব আমরা যেটা বের করবো, নির্ণয়, এভাবে লিখি, নির্ণয়
2,5 ও -2,2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত বের হবে? দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব ফর্মুলা কি? রুট দেই, এই যে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, তার মানে এখানে কত হবে? 4 -4 এর স্কোয়ার মানে 16 প্লাস 9 হয়ে যাবে এখানে, তাহলে 25 হবে তোমার রুট, তাহলে এখানে হয়ে যাবে 5 একক। এটাই অ্যান্সার। তার মানে কি বলতো, এই বিন্দুটি এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব, অতএব কি লিখবো যে 2,5 বিন্দুটি এই যে 3x + y + 4 = 0 সরলরেখা থেকে দূরত্ব বলছে 5 একক। এটাই অ্যান্সার। বুঝতে পারলে কি বলছে কোশ্চেনটা? এই সরলরেখার সমান্তরাল এই সরলরেখাটা এই বিন্দুগামী হলে এই বিন্দু থেকে এই সরলরেখাটার যে দূরত্ব সেটা নির্ণয় করো। তাহলে দূরত্ব নির্ণয় করো, এই বিন্দুটা বের করলে এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স যা, সেটাই বলছে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব। আশা করি বুঝতে পারছো। 5 নাম্বার কোশ্চেনটা কিন্তু ভালো করে করবে। হ্যাঁ, একটি আলোক রশ্মি বলছে x - 2y - 3 = 0 এই সরলরেখা বরাবর পাঠানো হলো। বলছে 3x - 2y - 5 = 0 সরলরেখাতে আসার পর তা থেকে প্রতিফলিত হয়। তাহলে প্রতিফলিত রশ্মি বরাবর সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ভালো করে বুঝবে। এখানে বলছে এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা। বলছে একটা আলোক রশ্মি কোন সরলরেখা বরাবর পাঠানো হলো? x - 2y - 3 = 0 এই সরলরেখা বরাবর পাঠানো হলো এবং কোন সরলরেখার উপর আপতিত হলো বা কোন সরলরেখাতে আসলো? বলছে 3x - 2y - 5 = 0 এই সরলরেখাতে আসলো। আসার পর সেই রশ্মিটা কি হয়ে গেছে? প্রতিফলিত হয়। এই সরলরেখা বরাবর আলো রশ্মিটি আসলো, এই সরলরেখার উপর আপাতিত হলো, আপাতিত হওয়ার পর সেটা প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে গেল। তাহলে প্রতিফলিত বরাবর এই যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে, মানে এই সরলরেখাটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো দেখো, এখানে যদি একটা কোণ ধরি থিটা, তাহলে আমরা জানি যে আপাতন কোণ, মানে এটা হলো আপাতন কোণ, এই কোণটা আপাতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়? সেম হয়। তাহলে এই কোণের সাপেক্ষে যে এই সরলরেখাটার প্রবণতা আর এই কোণের সাপেক্ষে এই সরলরেখা দুটির প্রবণতা কি হবে? সেম হবে। তো দেখো আমি কিভাবে করছি। তো প্রদত্ত সরলরেখা দুইটা আগে লিখে নিলাম। প্রদত্ত সরল রেখা, যে সরলরেখা বরাবর আলোক রশ্মি আসে আর যে সরলরেখার উপর আপতিত হয় সেই সরলরেখা দুটি লিখে নিলাম। কি আছে? x - 2y - 3 = 0, তাহলে এটা হলো 1, আর হচ্ছে 3x - 2y - 5 = 0, এটা হলো 2। তাহলে আমরা এখানে দেখো তো একটা ছেদ বিন্দু পাবো না? এই সরলরেখা আর এই সরলরেখার ছেদ বিন্দু পাবো কিনা? তাহলে এই সরলরেখার ছেদ বিন্দুটা, মানে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা সমাধান করব, সমাধান করে একটা ছেদ বিন্দু আমরা বের করি। তাহলে দেখো 1 আর 2 থেকে আমরা সমাধান করব। সমাধানটা বজ্রগুণন পদ্ধতিতে করছি। তো দেখো সমাধানটা আমরা এখানে যদি করি, তাহলে এখানে -2 - 5 10, আর এখানে হচ্ছে 6 হবে। -y যদি নেই তাহলে হচ্ছে -5 + 9 = 1 যদি নেই -2 + 6, তাই না? তাহলে x বাই হচ্ছে 4, y বাই -4 আর 1/4। তার মানে 4 দিয়ে যদি আমি ভাগ করে দিই প্রত্যেকটা, তাহলে 1 -1 আর হচ্ছে 1/1। তার মানে x পাবো হচ্ছে তোমার 1 আর y পাবো হচ্ছে -1। তার মানে ছেদ বিন্দুটা কত পেলাম? 1, -1। তাহলে এই বিন্দুটা কত পেলাম? 1, -1। তো এবার দেখো কি করে করছি। এইখানে কয়টা সরলরেখা? এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তিনটা সরলরেখা। তো আমরা কি করব? এই সরলরেখাটার প্রবণতা আর এই সরলরেখাটার প্রবণতাটা বের করব এবং এই সরলরেখাটার প্রবণতা আমরা ধরে নিব। তো আমরা দেখো 1 নং থেকে আমরা কি পাবো? 1 নং থেকে আমরা 1 নং সরলরেখাটার প্রবণতাটা বের করব এবং কেন করব বলছি। তো 1 নং থেকে কি, 1 নং থেকে x - 2y
-3 = 0। এখানে আমরা এই 1 নং থেকে প্রবণতাটা বের করার জন্য আমরা 1 নং সমীকরণকে কোন আকারে নিয়ে যাব, y = mx + c। তাহলে mx + c আকারে নিয়ে গেলে mটা হয়ে যাবে 1 নং সরলরেখাটার ক্ষেত্রে প্রবণতা, তাই না? তাহলে এই 2y-টাকে ওইদিকে নিয়ে যাই, 2y-টাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে ইকুয়েশনটা পাবো হচ্ছে x - 3। তাহলে কি করব, 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে হাফ ইন্টু x - 3/2। তাহলে এখানে ধরে নেই প্রবণতাটা হলো, আচ্ছা এখানে প্রবণতাটা m1 ধরে নিই, এবং m1টা তাহলে এখানে কত বের হলো, হাফ বের হলো। m1টা কত বের হলো, হাফ। আবার 2 নং থেকে 2 নং থেকে 2 নং থেকে 2 নং সরলরেখার প্রবণতা বের করব, এই সরলরেখাটার প্রবণতা। তার মানে 3x - 2y - 5 = 0। এখানে 2y-টাকে ওইদিকে নিয়ে গেলে এদিকে থাকছে হচ্ছে 3x - 5। তার মানে y = 3/2 × x - 5/2। তাহলে এখানে ধরে নিলাম প্রবণতা হলো হচ্ছে m2, সেটা হলো তোমার 3/2। ঠিক আছে, তাহলে দেখো এই যে রশ্মি বরাবর যে সরলরেখাটা আসলো সেই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতাটা আমরা বের করে নিলাম। এবার ধরে নিচ্ছি যে এই যে আপাতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি যে গেল, সেই রশ্মিটা একটা সরলরেখা গেল, সেই প্রতিফলিত রশ্মির আমরা ধরে নিব সেই রশ্মিটার বরাবর যে সরলরেখা তার প্রবণতা হচ্ছে m। তাহলে ধরে নিচ্ছি প্রতিফলিত সরলরেখার প্রবণতাটা m ধরে নিলাম। প্রতিফলিত রশ্মির যেটা হচ্ছে প্রবণতা সেটা কত ধরলাম, m। একটা জিনিস তোমরা দেখো, এদিকে আমি সাইডে লিখে দিই। ধরে নাও এই সরলরেখাটার আকার যদি হচ্ছে m1x + c1, আর এই সরলরেখাটার আকার যদি হচ্ছে y = m2x + হচ্ছে c হয়, মানে c1, আর এটা হলো ধরে নাও এটা c1, এটা হলো c2। তাহলে এই যে দুইটা সরলরেখার ছেদিতাংশ আকারে সরলরেখার যদি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই থিটাটা আমরা বের করি কি করে, থিটাটা আমরা বের করি হচ্ছে মড m1 - m2 বাই হচ্ছে কি 1 + m1 m2। তার মানে কি, দুইটা সরলরেখার যদি আমি m1 আর m2 জেনে যাই, তাই এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটাটা আমরা বের করি হচ্ছে এই ফর্মুলায়। এবার এই যে সরলরেখার m1টা যেটা বের হলো সেটা কত, হাফ। আর এই সরলরেখার m2টা কত বের হলো, সেটা হলো হচ্ছে 3/2। আর এই সরলরেখার প্রবণতা মানে mটা আমরা ধরে নিলাম, এটা হলো mটা হলো কি প্রবণতাটা। এবার লক্ষ্য করো, এই যে আপাতন কোণ আমি যদি θ1 দেই, থিটা না দিয়ে θ1 দেই, আর প্রতিফলন কোণ হচ্ছে θ2 দেই, তাহলে এই সরলরেখা আর এই সরলরেখার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা কত, θ1। আবার এই সরলরেখার যদি আমি এখানে দেখো অ্যাঙ্গেলটা মানে প্রতিফলন কোণটা যদি আমি θ2 দেই, তাহলে এই সরলরেখা আর এই সরলরেখার মধ্যবর্তী কোণ কত, θ2। আর আমরা জানি আপাতন কোণ আর হচ্ছে তোমার প্রতিফলন কোণ কি হয়ে যায়, সেম হয়ে যায়। তো আমরা কি করব, প্রথমে আমরা ধরে নেই যে আপাতন কোণ, বা এইভাবে লিখি তাহলে এটাকে তো 1 নং দিয়েছিলাম না, আর এটা হলো 2 নং। আমরা ধরে নেই 1 ও 2 সরলরেখার মধ্যবর্তী কোণ সেটা হলো θ1। তাহলে আমি ধরে নাও θ1টা বের করতে চাই, তাহলে θ1টা কোন ফর্মুলা বের করব, tan θ1 দিয়ে। অর্থাৎ tan θ1 যদি আমি বের করি তাহলে ফর্মুলাটি কি, m1 - m2 বাই হচ্ছে 1 + m1 m2। তাহলে এখানে m1 আর m2 এর ভ্যালুটা আমরা বসাই দিই, তাহলে m1 আর m2 এর ভ্যালুটা কত হয়ে যাবে, m1 দেখো এখানে হচ্ছে হাফ, আর m2 হলো তোমার 3/2, আর নিচে হচ্ছে 1 + m1 m2 মানে হচ্ছে হাফ ইন্টু 3/2। তো এই ভ্যালুটাকে বসাই বা বের করি, তাহলে উপরে হলো 2 লসাগু, তাহলে 1 থেকে 3 বিয়োগ, আর এইখানে হলো দেখো 4 আর 3 যোগ, নিচে হলো 2। তো 2 2 এখানে কি কাটলো, তো
তাহলে উপরে হয়ে গেল তোমার -2 আর নিচে হয়ে গেল তোমার 2 কিসের, এখানে 4 হবে তাই না, তাহলে এখানে থাকলো 2, এখানে থাকলো 2 আর নিচে হয়ে গেল 7 এর নিচে হচ্ছে 2, এই 2 2 4, এটা 4, তো এই যে 2 2 গুণ করলে 4 হবে, তাহলে এই যে 2 উপরে গেল তার মানে -4/7, তাহলে মড থাকলে কি হবে, পজিটিভই হবে। তাহলে এই যে tan θ1টা বের হয়ে গেল 4/7, ঠিক আছে। তাহলে θ1 যদি ধরি তাহলে θ1টা বের করবো হচ্ছে tan θ1 এই ফর্মুলা দিয়ে। এবার আমি এখানে সাইডেই করছি, তোমরা কিন্তু সাইডে করবে না, নিচে নিজে লিখবে, ঠিক আছে। এবার এই যে 2 নং সরলরেখা আর এই যে আপাতিত যে সরলরেখা, প্রতিফলিত সরলরেখার মধ্যবর্তী কোণটা ধরে নেই হচ্ছে θ2। আবার 2 নং সরলরেখা ও প্রতিফলিত যে সরলরেখাটা বের করব, প্রতিফলিত সরলরেখার মধ্যবর্তী কোণ সেটা হলো আমরা θ2। তাহলে θ2টা বের করব কোন ফর্মুলায়, tan θ2টা বের করব হচ্ছে, আমরা ফর্মুলাটা এখানে এইটার প্রবণতা জানি, এইটারও এই সরলরেখাটারও প্রবণতা জানি, আমরা বের করব হচ্ছে m1 বলতে এখানে m মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 ইন্টু m, তার মানে m1 বলতে এখানে m, কিন্তু এই সরলরেখার প্রবণতাটা আমরা ধরে নিছি, সেটা কত m। তো m এর ভ্যালুটা আমরা বের করব, তাহলে m মাইনাস m এর ভ্যালু তো আমরা জানি না, m2 এর ভ্যালু জানি, m2 এর ভ্যালু কত জানি 3/2 বাই 1 প্লাস m ইন্টু 3/2। এখানে একটু লসাগু করি, লসাগু যদি উপরে নেই 2, তাহলে এখানে দেখো 2m মাইনাস 3, আর এখানেও দেখো লসাগু 2 প্লাস 3m, তাহলে মড যদি দেই তাহলে 2 2 কাটলো, তাহলে উপরে কি থাকলো মড 2m মাইনাস 3 বাই হচ্ছে এটা m 3m প্লাস 2, ঠিক আছে। তো আপাতন কোণ আর হচ্ছে প্রতিফলন কোণ কি হয়, সেম হয়। তাহলে প্রশ্ন মতে কি হয়, tan θ1 মানে এই যে ভ্যালুটা ইকুয়াল টু হচ্ছে tan θ2। আপাতন কোণ আর প্রতিফলন কোণ সেম হলে tan এর ভ্যালুগুলো সেম হবে, তার মানে এখানে tan θ1 এর ভ্যালু হচ্ছে 4/7 ইকুয়াল টু মড উপর নিচে আমি লিখতে পারি, মড যদি আমি এইভাবে দেই যে 2m মাইনাস 3 বাই হচ্ছে মড 3m প্লাস 2, তবু হবে। তাহলে এখানে গুণ করি 4 ইন্টু মড 3m প্লাস 2 7 ইন্টু মড 2m মাইনাস 3। তাহলে দেখো এই মডটাকে যদি তুলে দেই না তাহলে প্লাস মাইনাস হবে, তাহলে এর সামনে একটা কি হয়ে যাবে বলো তো, প্লাস মাইনাস 7 ইন্টু 2m মাইনাস 3। এবার m এর ভ্যালুটা আমরা নির্ণয় করব, তাহলে m এর ভ্যালুটা একবার পজিটিভ ধরে একবার হচ্ছে নেগেটিভ ধরে, এখন একবার পজিটিভ এখন আর একবার নেগেটিভ, তাহলে 4 ইন্টু 3m প্লাস 2 ইকুয়াল টু পজিটিভ যদি ধরি 7 ইন্টু 2m মাইনাস 3, তাহলে এখানে হচ্ছে 12m প্লাস 8, আর এখানে হচ্ছে 14m মাইনাস 21। তাহলে দেখো এখানে যদি 12m থেকে 14m বাদ দেই 2m, আর এটা যদি ওইদিকে যায় তাহলে 29, তাহলে এখানে মাইনাস মাইনাস কাটলো, m এর ভ্যালুটা হয়ে গেল 29-এর নিচে m। আবার এমনও তো হতে পারে নেগেটিভ ধরে দেখি m এর ভ্যালুটা কত বের হয়, আবার তোমরা নিচে নিচে করবে, আমি কিন্তু সাইডে পাশে করছি, ঠিক আছে। 4 ইন্টু 3m প্লাস 2, আমি যদি নেগেটিভ ধরে করি 7 ইন্টু 2m মাইনাস 3, আমরা জানি মড উঠে গেলে প্লাস মাইনাস হয় তাই না, তাহলে এখানে 12m আর এখানে হলো 8 মাইনাস 14m প্লাস 21, তাহলে এখানে এইটা যদি এদিকে আসে তাহলে হবে 26m, আর 8 21 থেকে 8 বাদ দিলে 13, তাহলে m এর ভ্যালু হয়ে যাবে তোমার 13-র নিচে 26, তার মানে হচ্ছে হাফ। কিন্তু m এর ভ্যালু হাফ হবে না, এবার কেন বলো তো m এর ভ্যালু হাফ হবে না, m বলতে আমরা প্রবণতা, কার প্রবণতা ধরছি, প্রতিফলিত যে রশ্মি, প্রতিফলিত যে সরলরেখা সেই সরলরেখার প্রবণতা ধরছি। তো সেই সরলরেখার প্রবণতা কোনোদিনও হাফ হবে না, কেন, কারণ হচ্ছে দেখো আপাতিত যে রশ্মিটা আসলো যে সরলরেখা বরাবর তারই প্রবণতা কত আছে, হাফ আছে। তাহলে m এর ভ্যালু কিন্তু কখনোই হাফ হতে পারে না, এটা কিন্তু 1 নং সরলরেখার কি, 1 নং সরলরেখার প্রবণতা, 1 নং সরলরেখার প্রবণতা। তাহলে কোন ভ্যালুটা
প্রবণতা কোন ভ্যালুটা এক্সিস্ট হবে, যে ভ্যালুটা হচ্ছে 29-এর নিচে 2। 29-এর নিচে এটা কি লিখছি, এম না 2, তাহলে এম এর ভ্যালু হয়ে যাবে তোমার 29-এর নিচে 2, হ্যাঁ, 29-এর নিচে 2। তাহলে দেখো এই সরলরেখাটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। কোন সরলরেখাটা, প্রতিফলিত রশ্মি হ্যাঁ দিয়ে যে সরলরেখাটা গেছে সেই সরলরেখাটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এই সরলরেখাটা নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস দেওয়া আছে। এই সরলরেখাটা কত বিন্দুগামী, এই সরলরেখাটা হচ্ছে 1, -1 বিন্দুগামী, আর এর প্রবণতা কত, 29-এর নিচে 2, হাফ হবে না। তাহলে যে সরলরেখার, অতএব এবার আমরা প্রতিফলিত সরলরেখার সমীকরণ নির্ণয় করব। অতএব যে সরলরেখা একটা বিন্দু দিয়ে গেছে, ওই সরলরেখাটা তো একটা বিন্দু দিয়ে গেছে 1, -1, ও যে সরলরেখা এত বিন্দুগামী এবং যার প্রবণতা মানে হচ্ছে এমটা, সেটা হচ্ছে 29-এর নিচে 2, অর্থাৎ প্রতিফলিত সরলরেখার সমীকরণ কি হবে। দেখো কোনো সরলরেখা যদি x1, y1 বিন্দুগামী আর যদি তার প্রবণতা m হয়, সরলরেখার সমীকরণ কি জানি, y - y1 = m × x - x1, এটা তার সমীকরণ। তাহলে এবার আমরা y - y1 বলতে কত, এখানে +1 = m বলতে 29-এর নিচে 2, x - x1 বলতে হচ্ছে তোমার -1। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেট করি, 2 দিয়ে এদিকে করলে 2y + 2 = 29x মাইনাস হচ্ছে 29, সব কয়টা এদিকে নিয়ে আসি। যদি এদিকে নিয়ে আসি 29x - 29 - 2y - 2 = 0, তার মানে হয়ে গেল 29x - 2y, এটা হয়ে গেল 31 = 0। এটাই হচ্ছে প্রতিফলিত সরলরেখার সমীকরণ। বোঝা গেছে? একটু বড় টাইপ অঙ্কটা, কিন্তু আমি মানে একটু বড় করলাম, তোমরা চাইলে একটু ছোট করে করতে পারো। ওই যে tan θ1 = tan θ2 পাশাপাশি লিখে করতে পারো। আমি এই জন্য বড় করলাম যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কোশ্চেনটা দেখো কি বলছে, যে এবিসি ত্রিভুজের বিসি, সিএ ও এবি বাহুর সমীকরণ যথাক্রমে 2x + y + 1 = 0, 2x + 3y + 1 = 0, 3x + 4y + 3 = 0। বলছে এ থেকে মানে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বের সমীকরণটা নির্ণয় করো। তাহলে এখানে দেখো এবিসি ত্রিভুজটা আমি নিয়ে নিলাম, বিসি বাহুটা হচ্ছে এই যেটা, সিএ বাহু এটা, এবং এবি বাহুর সমীকরণটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে প্রদত্ত কি কি দেওয়া আছে, প্রদত্ত যে বিসি বাহুর সমীকরণ, বিসি বাহুর সমীকরণটা কত, 2x + y + 1 = 0, দেখো ছবিতে। এবার সিএ বাহুটার সমীকরণ, সিএ বাহুর সমীকরণ কত দেওয়া আছে, 2x + 3y + 1 = 0, এটা 2 নং। আর হচ্ছে এবি যে বাহু, তার সমীকরণটা দেওয়া আছে 3x + 4y + 3 = 0। এবার কি বলছে, যে এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে, এই যে এ বিন্দু থেকে আমরা বিসি এর উপর যে লম্ব একটা টানি, মানে এদের যে কোণটা কত হবে, 90 ডিগ্রি, মানে বিসি এর উপর যে সরলরেখাটা থাকবে সেই সরলরেখাটা আর এই সরলরেখাটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে বলছে এই সরলরেখাটার সমীকরণটা নির্ণয় করো। তো এই সরলরেখাটার সমীকরণটা নির্ণয় করার জন্য এ বিন্দু স্থানাঙ্কটা আগে নির্ণয় করব। এবার প্রশ্ন হলো এই বিন্দু স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করব। দেখো সিএ বাহুর যে সরলরেখাটা আমি যদি একটু বৃদ্ধি করি আর এবি বাহুর সরলরেখাটা একটু বৃদ্ধি করি, তাহলে এই বিন্দুটা দেখো তো, এই যে সিএ আর এবি বাহুর ছেদ বিন্দু কিনা। তার মানে কি, এই সিএ আর বাহু আর এবি বাহুর যে সমীকরণ, দুইটা সমাধান করব, সমাধান করে আমরা এই বিন্দু স্থানাঙ্ক বের করব। তোমরা 2 আর 3 এই যে দুইটা সমীকরণ আছে, সমীকরণ থেকে দেখবে এর এক্স এর ভ্যালুটা বের হবে। সমীকরণ সমাধান মানে কি, এক্স এর ভ্যালুটা আর ওয়াই এর ভ্যালুটা বের করা। তাহলে এক্স এর ভ্যালু বের হবে হচ্ছে তোমার -5 আর ওয়াই এর ভ্যালু বের হবে তোমার 3। দেখবে 2 আর 3 সমাধান করবে, সি এ বাহুটা আর এবি বাহুটা ছেদ বিন্দুই না এ বিন্দুটা, তাহলে বের হয়ে যাবে তোমার। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে তোমার -5, হচ্ছে 3।
তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা কত পেলাম -5, হচ্ছে 3। এবার এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে এই সরলরেখার উপর লম্ব। আর আমরা জানি কোনো সরলরেখার সমীকরণ যদি ax + by + c = 0 আকারে থাকে, সেই সরলরেখার উপর লম্ব সরলরেখার আকারটা অ্যাকচুয়ালি কি হয়, bx - ay + k = 0। এখানে দেখো a আর b এর জায়গায় ভ্যালুগুলো বসাই দেব। অতএব তাহলে ধরে নেই এই যে বিসি সরলরেখার উপর লম্বের সমীকরণ, তাই না? তার মানে 2x + y + 1 = 0 সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কত হবে, যে bx, তাই না? bx তার মানে b বলতে এখানে কত 1 না, এই যে b বলতে 1, bx - ay তার মানে হচ্ছে তোমার x - 2y, এই যে ay বলতে 2y + k = 0। এটা 4 নং দিই। তাহলে 4 নং সমীকরণটা আমার নির্ণয় করতে হয়। 4 নং সমীকরণটা আমি ধরে নিলাম কত, এই যে x - 2y + k = 0। ইহা আবার দেখো কত বিন্দুগামী, এই বিন্দুগামী না, এই সরলরেখার জন্য বৃদ্ধি করে দিই, তাহলে এই বিন্দুগামী। তাহলে ইহা মানে এই 4 নং সরলরেখাটা এ বিন্দুগামী, তার মানে -5, 3 এত বিন্দুগামী। তাহলে এত বিন্দুগামী হওয়ার দরুন x এর জায়গায় বসবে হচ্ছে -5 আর y এর জায়গায় 3, তার মানে -6 + k = হচ্ছে 0। তার মানে -11 + k = হচ্ছে 0। তাহলে k এর ভ্যালু বের হয়ে যাবে তোমার 11। অতএব লম্বের সমীকরণ বা লম্বের নির্ণয়, সরলরেখার সমীকরণ কি হবে, x - 2y + 11 = 0। এটাই অ্যান্সার। এবার দেখো 7 নাম্বার কোশ্চেনটা, এটা বাড়িতে করবে, আমি জাস্ট প্রসিডিউরটা তোমাদের বলে দিই। y = mx, y = mx + c, y = nx, y = nx + 1 সরলরেখা 4টি দ্বারা উৎপন্ন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরে নাও এখানে আমি একটা সামান্তরিক ছবি আঁকলাম। এইখানে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলি, বিপরীত বাহুগুলি কি সমান্তরাল। তাহলে এ বি সি ডি হলো একটা সামান্তরিক। এই সামান্তরিকের ধরে নাও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই সামান্তরিকের ধরে নিবে হচ্ছে এ বি বাহুর সমীকরণটা y = হচ্ছে mx। এ বি বাহুর সমীকরণটা যদি y = mx হয়, তাহলে ডিসি বাহুর যে সমীকরণটা সেটা হয়ে যাবে y = mx + 1। এখন বলবে কেন? কারণ দেখো এ বি সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, এ বি বাহুর সমান্তরাল এখানে কি বলতো, ডিসি বাহুটা। আর আমরা জানি কোনো একটা সরলরেখা, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল কখন হবে, যখন এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা কি হয়ে যাবে, সেম হবে। তাহলে এ বি বাহুটার সরলরেখাটা y = mx, আর তাহলে ডিসি বাহুর সরলরেখাটা y = mx + 1 হবে। বুঝতে পারলে? ডিসি বাহুটা কিন্তু এই দিকে হবে না, কারণ এই সরলরেখাটার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা কি ধরলাম, দেখো সেম। এই সরলরেখার প্রবণতা m, এই সরলরেখার প্রবণতা m। এই ক্ষেত্রে বলা যায় যে এবি বাহুটা আর ডিসি বাহুটা কিন্তু পরস্পর সমান্তরাল। এবার যদি আমি ডিএ বাহুটা সমীকরণ যদি y = nx ধরি, তাহলে এই যে সিবি বাহুটার সমীকরণ হয়ে যাবে তোমার, y = nx + 1। তাহলে প্রথমে তো ধরা হলো যে এ বি বাহু, বিসি বাহু, সি এ বাহু আর ডি এ বাহুগুলো আমরা ধরে নিব। এইভাবে লিখবে, প্রদত্ত লিখবে যে এ বি বাহুর সমীকরণ, এইভাবে লিখবে। সমীকরণ কি লিখবে, y = mx এইভাবে লিখবে। তারপরে লিখবে ডিসি বাহু, তারপরে বিসি বাহু, তারপরে ডি এ বাহু লিখবে। এলোমেলো করে লিখলেও হবে। এবার আমাদের এখানে কর্ণ আঁকবো। আমরা জানি সামান্তরিকের কর্ণটা পরস্পর কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে কর্ণ আঁকার পর এখানে দেখো তো একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার তোমরা ক্ষেত্রফল বের করবে। এবার ক্ষেত্রফল বের করার জন্য আমার কতগুলো জিনিস দরকার, এ বিন্দু স্থানাঙ্ক দরকার, বি বিন্দু স্থানাঙ্ক দরকার, আর ডি বিন্দু স্থানাঙ্ক দরকার। এবার এ বিন্দু স্থানাঙ্কটা আমি কিভাবে বের করব, দেখো এ বিন্দু স্থানাঙ্কটা এই যে এ বি বাহুটা, আর দেখবে কোন দুইটা বাহুর ছেদ বিন্দুটা হলো এ।
তাহলে এবি বাহুটা আর ডিসি বাহুটা সমাধান করবে, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বের করবে। এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বের করার পর যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটা আমি নাম দিলাম হচ্ছে x1 y1। আর এখানে দেখো বি বিন্দু স্থানাঙ্কটা বের করবো, তার মানে বিসি বাহুটা আর হচ্ছে এবি বাহুটার ছেদ বিন্দু হলো বি। তাহলে বিসি বাহুরও এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু পাবো। তাহলে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বসানোর পর ধরে নাও এখানে এই ভ্যালুটা পাবো হচ্ছে x2 y2 আকারে। আর ডি বিন্দু স্থানাঙ্কটা কি করে বের করব, এটা হলো ডিসি বাহু আর এডি বাহুর ছেদিতাংশ হলো ডি। তাহলে ডিসি বাহু ছেদ বিন্দুটা ধরে নাও আমি যে বিন্দুই পাই না কেন x3 y3 আকারে পাবো। তাহলে যখনই আমি এখানে সামান্তরিক আঁকলাম একটা ত্রিভুজ পেলাম, এবং কি ত্রিভুজ, ত্রিভুজ এবিডি থেকে এবিডি এর ক্ষেত্রফলটা নির্ণয় করবো। এর প্রশ্ন হলো এবিডি এর ক্ষেত্রফলটা কি করে নির্ণয় করব। তাহলে এটা হলো ফর্মুলা কি, হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস হচ্ছে y1 প্লাস হচ্ছে x3 y1 মাইনাস হচ্ছে কি y2। এই যে ফর্মুলাটা এই বর্গ একক এখানে বসাবে, x1 y1 x2 x3 y3 এগুলো সব বসাবে। বসানোর পর এই ভ্যালুটা ধরে নাও কোনো কারণে 40 আসলো, কোনো কারণে 40 আমি কিন্তু এখানে 40-ই আসবে এটা বলিনি, ধরে নাও 40 আসলো, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের হয়ে গেল 40। এবার তাহলে কি করবে, এই যে আমার সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে, তো তাহলে সামান্তরিক এখানে কি বলতো, সামান্তরিক চিহ্ন দিলাম, সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল লিখবো এই ত্রিভুজটার ক্ষেত্রফলের 2 গুণ। তার মানে এইখানে যদি 40 হয় এখানেও 40 হবে, তাহলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল বের হবে। তার মানে 2 গুণন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, তারপরে কি হবে বলতো, এটা যদি 40 বের হয় তাহলে এটা হয়ে যাবে 80 বর্গ একক। বোঝা গেল কি করে করবে। তাহলে এটা একটা আমি কিন্তু হিন্টস দিয়ে দিলাম তোমাদের, তোমরা কিন্তু বাড়িতে করো। নেক্সট দিন 5-এর অঙ্কগুলো আমি করে দেবো, ঠিক আছে। 5-7টা অঙ্ক করলে মোটামুটি এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্ক শেষ। তারপরে কিছু উদাহরণের অঙ্ক তোমাদের করতে হবে যেগুলো পরীক্ষায় আসছে। আজকে তাহলে এতটুকুই থাক।